শেয়ার বাজারের বড় একটা স্তম্ভ ছিল ব্যাংকিং সেক্টর বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান সেক্টরটা আমরা 2010-এর মার্কেটের একটা মার্কেট ক্যাপ ওয়াইজ তাদের বড় একটা পার্সেন্টেজ ছিল। সো দিনে দিনে এই অবস্থানটা থেকে এটা সরে এসেছে। সো এটার পেছনে যে বেসিক রিজনটা হলো যে ব্যাংকের যে ব্যালেন্স শিটটা সেইটা অনেক ডিটোরেট করেছে। অনেক ব্যাংকের ব্যালেন্স শিটকে বিশ্বাস করা যায় না। আমরা 2 বছর আগেরও যে ব্যালেন্স শিটগুলো যেগুলো ছিল, হ্যাঁ, সেখানে অনেক যে ব্যাংকগুলো এখন দেউলিয়াতের পথে, হ্যাঁ, তারাও শত শত কোটি টাকা তারা প্রফিট দেখিয়েছে। তাদের নন পারফর্মিং লোনগুলোকে তারা ডিসক্লোজ করেনি। এই খবরগুলো কিন্তু মিডিয়াতে ছিল যে ব্যাংকিং সেক্টরটা খুব একটা ভালো যাচ্ছে না এবং এখানে অনেকগুলোই দুর্বল ব্যাংক তারা অতিশয় খারাপ অবস্থায় আছে বা মিসম্যানেজমেন্টের একটা চূড়ান্ত অবস্থায় চলে গেছে। তো এই জিনিসগুলো যখন অ্যাড্রেস সিস্টেমেটিক্যালি করা হয়নি তখন তো মানুষ সেটাকে বিশ্বাস করবে না। আর ওই নিউজগুলো এখন ধীরে ধীরে সারফেস আউট হচ্ছে। এখন আমরা 1000 কোটি টাকা লস, কোয়ার্টারলি লস, এই ধরনেরও রিপোর্ট দেখতে পাই। তো মানুষ এখন রিয়েল পিকচারটা কিছুটা হলেও এখন দেখতে পাচ্ছে। সো মানুষের আস্থাহীনতার জায়গাটা থেকেই আসলে ব্যাংকের এই প্রাইসগুলো কমে গেছে। তবে সবগুলো ব্যাংকের দরজা কমে গেছে তাও না। এর মধ্যে যেগুলো ভালো ব্যাংক সেই ব্যাংকগুলোর র্যালিও হয়েছে বা কিছুটা দাম বেড়েছে, এরকম ব্যাংকও আছে। সো ইনভেস্টরদের পার্সপেক্টিভে এটা আসলে জাজ করতে হবে যে কোনটি ভালো ব্যাংক, কোনটি খারাপ ব্যাংক। এবং মিডিয়াতে যথেষ্ট পরিমাণ নিউজও আছে এই সংক্রান্ত। একটা ব্যাংকের এনপিএল রেশিও, তার ওভারঅল গভর্নেন্স রেশিও, এগুলো যদি গভর্নেন্স স্ট্যাটাসটা এগুলো তাকে অ্যাসেস করে সেই ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। মিউচুয়াল ফান্ড আমাদের অনেক দিনের দুঃখের একটা জায়গা। এই মিউচুয়াল ফান্ডগুলো, ক্লোজড এন্ড ফান্ডগুলো যখন এসেছিল 2009-10-এ, হ্যাঁ, তখন 10 টাকার একটা মিউচুয়াল ফান্ড দেখা গেছে যে 50-60 টাকাও ট্রেড হয়েছে, যেটা বাস্তবতা বিবর্জিত ছিল। পরে এগুলো দাম কমতে শুরু করে এবং একটা পর্যায়ে যে যখন এই ফান্ডগুলোর মেয়াদ যখন শেষ হওয়ার সময় আসে, 10 বছর পরে ক্লোজড ফান্ডগুলোর মেয়াদগুলো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তখন তৎকালীন রেগুলেটর এটা ফান্ডগুলোর মেয়াদ আরও 10 বছর বাড়িয়ে দেয়। সো ফান্ড ম্যানেজাররা এখানে তাদের একটা অলমোস্ট পারপিচুয়াল একটা রাইট পেয়ে গেছে যে এটা ইউনিট হোল্ডারদের অ্যাসেট নয়, এটা অ্যাসেট ম্যানেজারদের অ্যাসেট। তো এইভাবেই তারা ম্যানেজ করেছেন এবং অনেকগুলো মিসম্যানেজমেন্ট হয়েছে। এখন লাস্ট 2 ইয়ার্সে আমরা দেখলাম যে অনেক অ্যাসেট ম্যানেজার ফান্ডের টাকাগুলো নিয়ে ওনারা আত্মসাৎ করেছেন। তো এটা খুবই দুঃখজনক এবং হতাশার একটা জায়গা। তারা যে শুধুমাত্র বিনিয়োগের জায়গায় তাদের যে দক্ষতা বা তাদের যে প্রুডেন্সটা সেটা অ্যাপ্লাই করে না। ওনারা অনেক নন লিস্টেড কোম্পানিতে বিনিয়োগ করেছেন, যে নন লিস্টেড কোম্পানিগুলো থেকে তারা কোনো আর্নিং বুক করতে পারছেন না বা ওখান থেকে লিকুইডেট করাও এখানে ডিফিকাল্ট। সো সেই জায়গার পাশাপাশি মানে একেবারে নগদ ক্যাশ টাকা আপনি ফান্ডের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়ে চলে গেছেন। সো এটা একটা বিরাট গভর্নেন্স ফেলিয়ার। এখানে ট্রাস্টি, কাস্টোডিয়ান, এই যে ওভারঅল মিউচুয়াল ফান্ডের যে স্টেক হোল্ডাররা আছে সবাই মিলে এই জিনিসটা প্রোটেক্ট করতে পারেননি। সো মিউচুয়াল ফান্ডের যে ন্যাবটা রিপোর্টেড হচ্ছে সেই জন্যই ওই ন্যাবে মার্কেট প্রাইসটা থাকছে না, বিকজ মানুষ জানে যে এখানে আপনার মেয়াদ শেষে এগুলো আবার এক্সটেনশন হবে কিনা, সেটা এর আগে 10 বছর হয়েছিল, আবার হবে কিনা সেটা কোনো ক্লিয়ার একটা ডাইরেকশন নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখানে যে নন লিস্টেড কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলো তারা ফেরত পাবেন কিনা এটাও তারা জানেন না। এই জন্য তারা নিজেরাই বিভিন্ন রিস্ক ফ্যাক্টরসগুলো পর্যালোচনা করে তারা ন্যাভের থেকে কম প্রাইসে এগুলো কেনাবেচা করছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।